আপনারা সবাই কেমন আছেন? আজকে এখানে বক্তব্য দিতে যাচ্ছি না, তো একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর সিঙ্গাপুর স্বাধীন হয়েছে 1965 সালে। সিঙ্গাপুর যখন স্বাধীন হয় তখন সিঙ্গাপুরের মাথাপিছু ডলার ছিল $516, আর বর্তমানে সিঙ্গাপুরের মাথাপিছু ডলার হচ্ছে $73,000, এবং সিঙ্গাপুরের ক্রয় ক্ষমতা হচ্ছে প্রায় $12,000। আর বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে 1971 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $134। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 54 বছর পরে আমাদের মাথাপিছু আয় হচ্ছে মাত্র $2850। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 60 বছরে সিঙ্গাপুরের মাথাপিছু আয় যেখানে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু 54 বছরে বাংলাদেশের আয় মাত্র 21 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যে বড় পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ আর সিঙ্গাপুর স্বাধীনতার ব্যবধান কিন্তু 6 বছর ছিল মাত্র, কিন্তু আমরা উন্নয়নের দিক থেকে বলতে পারি, মাথাপিছু আয়ের দিক থেকে বলতে পারি, সব দিক থেকেই বাংলাদেশ থেকে বহুগুণে এগিয়ে আছে সিঙ্গাপুর। তাহলে এটা হওয়ার কারণটা কি? সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য হওয়ার একটাই কারণ, সিঙ্গাপুর পেয়েছে আদর্শবান একজন পবিত্র নেতা, যে নেতার মাধ্যমে সিঙ্গাপুরে এগিয়ে গিয়েছিল। কিন্তু আমরা আফসোস করে বলতে হয়, স্বাধীনতার 54 বছর পরে সরকার আসে সরকার যায়, কিন্তু বাংলার মানুষের কোনো পরিবর্তন হয় না। বাংলার মানুষের ভাগ্য যেরকম 54 বছর আগে ছিল, বর্তমানে ঠিক একই রকম আছে। এর একটি কারণ হচ্ছে আমরা আমাদের পবিত্র নেতাকে বেছে নিতে পারিনি। বাংলার মসনদে একজন পবিত্র অভিভাবকের এখনই দরকার। বাংলাদেশে দেখা যায় প্রতি বছর শিক্ষা খাতগুলোর যে অবস্থা, প্রতি বছর প্রায় 48% শিক্ষিত যুবক বেকার বের হয়। এই যদি হয় দেশের অর্থনৈতিক অবস্থা, তাহলে তো আমরা দিন দিন পরিস্থিতি আরো খারাপ থেকে খারাপ হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য অর্থনীতির বৈষম্য দ্বারাকে মুক্ত করে সমাজের প্রতিটি মানুষের সমান অধিকার বন্টন করার জন্য, প্রতিটি মানুষ যাতে সুষম বন্টন পায়, প্রতিটি মানুষ যাতে তার চাকরির অধিকার, সেই অধিকার যাতে পায়, সেই অধিকার নিশ্চিত করতে হলে কিন্তু একজন পবিত্র অভিভাবকের প্রয়োজন। আমরা 5ই আগস্টের সময় বৈষম্যহীন বাংলাদেশের কথা শুনেছিলাম, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে, কিন্তু না, এখন দেখা যাচ্ছে মুখের এই পিটার অতীত, মানুষের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয়নি। বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু গড়ে ওঠেনি। যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে পিজ্জাদা আনাস কাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের বিকল্প নেই। যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে ডক্টর খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের বিকল্প নেই। কি বলেন আপনারা? আর এখনই সময় এসেছে এ জাতির ক্রান্তি লগ্নে 54 বছর ধরে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দেশ ও দেশবাসীর জন্য যে খেদমত করে গেছেন, আমরা দেশবাসী এখন ওনাকে ওনার সুযোগ্য জায়গায় অধিষ্ঠিত করে আমরা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় 8,00,000 কোটি টাকা। তো বাংলাদেশে যে বাজেট হয় 8 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের 64টি জেলা ও 10টি মহানগরে যদি সুষম বন্টন হয়, তাহলে প্রতিটি জেলা প্রায় 10,500 কোটি টাকা করে বাজেট বরাদ্দ দেওয়া হয়। যদি একটি জেলায় 10,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, তাহলে এরকম কোন উন্নয়ন বাদ নেই যেটা ওই জেলায় করা যায় না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সুষম বন্টন নেই, আমাদের জেলা ভিত্তিক বাজেট বরাদ্দ হয় না, সেই জন্য জেলা ভিত্তিক সুফল হয় না। যদি জাকের পার্টি বাংলাদেশের সংসদে অধিষ্ঠিত হয়, জাকের পার্টি বাংলার মানুষের জন্য জেলা ভিত্তিক বাজেট বরাদ্দ করবে। শুধু তাই নয়, প্রতিটি জেলায় উপশিক্ষামন্ত্রী নিয়োগ করা হবে এবং প্রতিটি জেলায় উপস্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করা হবে, যাতে প্রতিটি জেলার জনগণের স্বাস্থ্য ও শিক্ষার মানে সঠিক মান উন্নয়ন হয়, সঠিক সুষম বন্টন হয় এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ইতিপূর্বেই অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। জাকের পার্টি যদি সংসদে যায়, বাংলাদেশের একটি যুবক বেকার থাকবে না, এটা আমরা হলফ করে বলতে পারি। তাই সবার প্রতি আমি বিনীত আহ্বান রাখবো, আজকের এই জনসভা থেকে দল মত নির্বিশেষে স্বাধীনতার 54 বছর আমরা সবাইকে দেখেছি, কিন্তু একটিবার জাকের পার্টিকে আপনারা দেখুন, জাকের পার্টি আপনাদের জন্য কি করে। জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ বলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটের আমানতটি একটিবার জাকের পার্টিকে সমর্থন করুন। এই বলে আমি আমার অগোছালো বক্তব্য এখানেই শেষ করছি। বিশ্ব আলী খাজা হরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ লোকনাথ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। প্রিয়